নিকোলাস পুরান যেন আজ হায়দ্রাবাদের বোলারদের উদ্দেশ্যে বলে গেলেন, দেখ কেমন লাগে। সানরাইজার্স হায়দ্রাবাদ অন্যান্য দিন বাকি দলগুলোর সঙ্গে যে কাজটা করে, আজ হায়দ্রাবাদের সঙ্গেই সেই কাজটা করে গেল লখনৌ সুপার জায়ান্টস। ইংলিশে একটা প্রবাদ আছে, টেস্ট ইয়োর ওন মেডিসিন। হায়দ্রাবাদ আজকে সত্যিই বুঝতে পারলো যে বিপক্ষ দলের ব্যাটাররা যখন এরকম ধুন্ধুমার ব্যাটিং করে, ছক্কার পর ছক্কা মারে, আটকানোর কোনো উপায় থাকে না, তখন কেমন ফিল হয়। নিকোলাস পুরান বিধ্বংসী ব্যাটিং করেছেন, ভয়ঙ্কর ব্যাটিং করেছেন, যার সামনে হায়দ্রাবাদের বোলাররা পুরোপুরি উড়ে গেলেন। আজকে যখন টস জিতে লখনৌ হায়দ্রাবাদকে ব্যাটিং করতে পাঠালো, তখন অনেকেই ভেবেছিলেন যে লখনৌ জিততে চায় না, এদের জেতার ইচ্ছে নেই, কারণ টস জিতে কেউ হায়দ্রাবাদকে ব্যাটিং করতে পাঠায়? হেড, অভিষেক, ঈশান কিষান, নীতিশ রেড্ডি, হেনরি ক্লাসেন, এদেরকে আগে কখনো ব্যাটিং করতে পাঠানো উচিত টস জেতার পরও? সবাই ভেবেছিলেন যে আবার হয়তো আজকেই হয়তো 300 হয়ে যাবে। অ্যাকচুয়ালি অনেকেই ভেবেছিলেন লখনৌয়ের যে বোলিং লাইন আপ, পুরো ইন্ডিয়ান বোলিং লাইন আপ, প্রচুর অনভিজ্ঞতা রয়েছে এবং আগের দিন দিল্লির সঙ্গে তারা যেভাবে ম্যাচ হারলো শেষ দিকে, সবাই ভেবেছিলেন আজকেই 300 হবে, হবেই আজকে। যখনই আমরা এরকম কিছু ভেবে নিই, তখনই হঠাৎ করে এমন কিছু হয়ে যায় এবং হঠাৎ করে এমন একজন উঠে আসেন যিনি আমাদের সমস্ত প্রত্যাশা পুরোপুরি ভঙ্গ করে দেন। লর্ড ঠাকুর, শার্দুল ঠাকুর। আজকে সেই প্লেয়ার হিসেবে উঠে এলেন শার্দুল ঠাকুর। প্রত্যেকবারে আইপিএলে কিছু কামব্যাকের গল্প আমরা দেখতে পাই, এবার হয়তো শার্দুল ঠাকুর সেই গল্পটা রচনা করছেন। আগের ম্যাচেই তিনি 2টো উইকেট তুলেছিলেন, আজ 4টে উইকেট তুললেন। প্রথমে অভিষেককে আউট করলেন, তারপরে ঈশান কিষান, 2টো সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট তিনি তুলে নিলেন। ঈশান আগের দিনে সেঞ্চুরিয়ান এবং অভিষেক শর্মা সেট হয়ে গেলে কি করতে পারেন আমরা সবাই জানি। এই লর্ড ঠাকুর এবারের আইপিএল অকশনে কোনো দল পাননি, আনসোল্ড ছিলেন। তারপরে যখন লখনৌয়ের প্রচুর চোটাঘাত হলো, তখন তার ওই মহসিন খানের রিপ্লেসমেন্ট হিসেবে শার্দুলকে দলে নিয়েছিল এবং প্রথম ম্যাচেই খেললেন 2টো উইকেট, দ্বিতীয় ম্যাচে খেললেন 4টে উইকেট। এই মুহূর্তে তার মাথায় পার্পেল ক্যাপ। এটাও হয়তো আর একটা নতুন কামব্যাকের গল্প যেটা এবারের আইপিএলে রচিত হচ্ছে। মানে তিনি একাই যেন ঘুরিয়ে দিলেন। হ্যাঁ, তখনও হেড ছিলেন, ক্লাসেন ছিলেন, রেড্ডি ছিলেন, আমি জানি ছিলেন, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো শুরুতে ওরকম 2টো উইকেট তুলে নেওয়া কিন্তু অবশ্যই হায়দ্রাবাদকে চাপে ফেলে দিয়েছিল। কারণ তারপরে আপনারা দেখতেই পেলেন নীতিশ রেড্ডি কিন্তু খুব দুর্দান্ত বা খুব বড় শট কিন্তু খেলেননি এবং তারপরে যখন হেড আউট হলেন, তখনও হেড চেষ্টা করেছেন, কিন্তু যখন হেড আউট হলেন তখন অ্যাকচুয়ালি কিন্তু হায়দ্রাবাদ বুঝলো যে রোজ রোজ কিন্তু 250, 270, 280 করা সম্ভব নয়। কিছু ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে। শার্দুল ঠাকুরের সঙ্গে তো লখনৌয়ের দলে আরও একজন লর্ড ছিলেন, লর্ড আবেশ খান। দেখুন, সবাই প্রায় আউট হয়ে গেছিলেন হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপে। প্রথম 7জন যে ব্যাটার রয়েছেন, এই 5 জনের সাথে অনিকেত ভার্মা এবং অভিনব মনোহর। তারপরও আরও একজন ছিলেন যিনি কিন্তু বলে বলে ছক্কা মারতে পারেন, যিনি মারা শুরু করে দিয়েছিলেন 3টে ছক্কা। ঠিক সেই মুহূর্তে লর্ড আবেশ খান এলেন এবং কামিন্সের উইকেট তুলে নিলেন। সুতরাং এই লর্ড ঠাকুর, লর্ড আবেশ, কিছু ক্ষেত্রে লর্ডরাই কিন্তু দলের ত্রাতা হয়ে ওঠেন, যেটা আজকে লখনৌ সুপার জায়ান্টস প্রমাণ করে দিল। হায়দ্রাবাদ যখন 190 রান তুলছে 20 ওভারে, তখন বুঝতেই হবে যে কিছু তো গন্ডগোল ছিল, কুছ তো গড়বড় থা। হায়দ্রাবাদ 190, এটা তো তাদের স্ট্যান্ডার্ড থেকে অনেকটা নিচে, তাই না? যেখানে হেড তাও 28 বলে 47 রান ইনিংস খেলেছেন, হেড 3টে 6 রয়েছে। অনিকেত ভার্মা, যেদিন বাকি কেউ চললেন না, অনিকেত ভার্মা চললেন। দেখুন, এটা তো ঠিক যে হায়দ্রাবাদ আজকে ব্যর্থ হয়েছে বটে, কিন্তু তাদের ব্যাটিং লাইন আপ কতটা বিধ্বংসী সেটা রোজ প্রমাণিত হচ্ছে। সবাই ব্যর্থ। অনিকেত ভার্মা 13 বলে 36 রান ইনিংস খেলে গেলেন, তার দ্বিতীয় আইপিএলের ম্যাচ এটা, 5টা ছক্কা মেরেছেন। সবাই ব্যর্থ। হেড একটু রান করেছেন, বাকি কেউ সেরকম করতে পারেননি। টিমের স্কোর 128 রানের মধ্যে 5টা উইকেট পড়ে গেছে। অনিকেত ভার্মা, তারপরে প্যাট কামিন্স, মানে এই টপ 7। অভিনব মনোহর, তিনিও যথেষ্ট ভয়ঙ্কর প্লেয়ার, এবং তারপরে কামিন্স, 8, টপ 8। এই যে 8 জন ব্যাটার রয়েছে না, মানে এদের দিন যদি থাকে, এরা যদি ফর্মে থাকেন সেই দিন, তাহলে বিপক্ষ দল অ্যাকচুয়ালি উড়ে যাবে, জাস্ট উড়ে যাবে। বাট আজকে সেই ফর্মে তারা ছিল না এবং বিপক্ষ দলে একটা লর্ডও ছিলেন। সুতরাং সব দিন হায়দ্রাবাদের জন্য কিন্তু নয়। যারা ভেবে নিয়েছেন হায়দ্রাবাদ রোজ এরকম খেলবে, রোজ জিতবে, আজকেই তার একটা প্রমাণ দেখতে পেলাম যে সেটা সম্ভব নয়। যাই হোক, 190 কিছু ক্ষেত্রে খুব ভালো স্কোর, আপনি বলতেই পারেন যে 190 তো খুব ভালো, কিন্তু হায়দ্রাবাদের স্ট্যান্ডার্ডের সঙ্গে সেটা মানায় না। এবং বিপক্ষ দলে যখন এরকম ভয়ঙ্কর সব প্লেয়াররা থাকে, নিকোলাস পুরান, মিচেল মার্শ, মিলার, ইভেন ঋষভ পান্ট ব্যর্থ হচ্ছেন বটে, কিন্তু তিনিও যথেষ্ট ভালো প্লেয়ার। মার্করাম,
তখন বলতেই হয় যে মোটেই 190 সেফ টার্গেট নয় ডিফেন্ড করার জন্য। যাই হোক, রান চেস করতে যখন তারা এলো, প্রথমে মার্করাম আউট হয়ে গেলে, স্টিল আমি মার্করামকে ওপেনিংয়ে পাঠানোর লজিকটা আমি বুঝতে পারছি না। এবার অন্য কাকেই বা পাঠাবে লখনৌ চাইলে পান্থকে ওপেনিং করতে পাঠাতে পারে, পান্থও ব্যর্থ হচ্ছেন, মার্করামও সেরকম পারছেন না, ঠিক আছে দেখা যাক। তবে মার্করাম আমার মনে হয় না যে এরকম পারফরমেন্স করতে থাকলে তিনি, আরও একজন রয়েছেন লখনৌতে, ম্যাথু ব্রিজ কি সম্ভবত রয়েছে, তিনিও একটা ওপেনিংয়ে অপশন রয়েছে। সুতরাং মার্করাম যদি পরপর ব্যর্থ হতে থাকেন তাহলে হয়তো আমরা কিছু চেঞ্জ দেখতে পারি। ম্যাথু ব্রিজকে কিন্তু সাম্প্রতিককালে তার ফর্ম খুব ভালো। যাই হোক, একটা উইকেট যখন পড়লো 4 রানের মাথায়, তখনও আশা ছিল হয়তো। তারপরে শুরু হলো নিকোলাস পুরান ঝড়। কি প্লেয়ার মাইরি, কি প্লেয়ার নিকোলাস পুরান, ওফ অসম্ভব। মানে এমন একজন প্লেয়ার যার থেকে আপনি প্রচুর দুর্দান্ত ব্যাটিং এক্সপেক্ট করতে পারবেন না। কারণ পারবেন না ইন দ্য সেন্স, ওই আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে ক্যারিবিয়ান পাওয়ার মানে ওই গেইলের মতন দৈত্য দানবিক টাইপের চেহারা, 6 প্যাক, এই বড় বড় মাসেল, একদম 6 ফুট 5 ইঞ্চি লম্বা, এরকম টাইপের প্লেয়ার, যেটা নিকোলাস পুরান মোটেই নন। ছোট্টখাট্টো চেহারা, বেশি ওয়েটও নয়, বেশি মাসেলও নেই, হ্যাঁ, দেখে মনেও হয় না যে এর হাতে প্রচণ্ড পাওয়ার রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি তার হাতে যে পাওয়ার রয়েছে, যে বিগ হিটগুলো রয়েছে, সেটা ভয়ঙ্কর। বিশেষ করে পেসারদের তিনি, মানে একটা কথা আছে না যে যত জোরে বল করবেন, ব্যাটে বলে ঠিকঠাক কানেকশন হলে বল তত জোরে বেরিয়ে যাবে বাইরে। সেই জিনিসটা ওই ব্যাটে মিডিল এত ভালো করতে পারেন যে বলগুলো ব্যাটে বলে ঠিকঠাক কানেকশন হচ্ছে, পেসারদের বল, সেগুলো বাপি বাড়ি যা, একদম মাঠের বাইরে। আলাদাই প্লেয়ার। এবং তার সাথে তো শটের ইনোভেশন রয়েছে, কোনোটা পিছন দিয়ে, কোনোটা স্লগ সুইপ, কোনোটা আলাদাই, মানে পুরো ফুল মাঠ কভার করে খেলতে পারেন টি-20 ম্যাচে। তার হাতে কপিবুক শটও যেমন রয়েছে, পাওয়ারও রয়েছে, আবার ইনোভেশনও রয়েছে। সো পারফেক্ট প্লেয়ার, টি-20 ক্রিকেটের জন্য পারফেক্ট। 26 বলে 70, 6টা 4, 6টা ছক্কা। আগের দিন কত 30 বলে 75 টাইপের কিছু ইনিংস খেলেছিল, ওই একই, প্রায় 250 স্ট্রাইক রেটে রোজ ব্যাটিং করে চলেছেন। এই মুহূর্তে তার মাথায় অরেঞ্জ ক্যাপ, তাকে 3 নম্বরে পাঠানো হচ্ছে, ব্যাটিং অর্ডার একটু প্রমোটও করা হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো 3 নম্বরে পান্থ খেলবেন, 4 নম্বরে পুরান, বাট আগুন আগুন, মানে আগুন। হায়দ্রাবাদের বোলার কিন্তু খুব খারাপ এমনটা নয়, হ্যাঁ, তিনি হয়তো অভিষেক শর্মাকে একটু বেশি টার্গেট করছিলেন, কিন্তু স্টিল টিমে যখন মোহাম্মদ শামি রয়েছেন, যখন প্যাট কামিন্স রয়েছেন, যখন অ্যাডাম জাম্পা রয়েছেন, 3টে ইন্টারন্যাশনাল বোলার যখন রয়েছেন, তখন তার এগেনস্টে এরকম ব্যাটিং করা কিন্তু মোটেই সহজ কাজ নয়। পুরান ভয়ঙ্কর, বিশ্বাস করুন। এই প্রথম এরকম একটা ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ার দেখছি যাকে দেখে ভয়ঙ্কর লাগে না, কিন্তু সে খেলতে নামলে সে অ্যাকচুয়ালি ভয়ঙ্কর হয়ে ওঠে। আগেও এরকম প্লেয়ার ছিলেন, আরও একটা এরকম নাম বলতে পারি আমি, লেন্ডেল সিমন্স, মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন। তবে এইরকম ব্যাটিং করতেন না, এই স্ট্রাইক রেটে বা এরকম দুর্দান্ত না। যেদিন তার দিন থাকতো তিনি ভালো খেলতেন, মুম্বাইয়ের ওপেনিং করতে আসতেন। কিন্তু পুরান, মানে আপনার মনে হবে যে ঠিক আছে পুরানই তো, পুরান কি বা করবেন। কিছু কিছু প্লেয়ারকে দেখলেই ভয় লাগে, যেমন ক্লাসেন, দেখলেই মনে হয় আরে এখনো ক্লাসেন পড়ে আছে। যতই ক্লাসেন অফ ফর্মে থাকুক, দেখেই মনে হবে আরে এখনো একটা ক্লাসেন পড়ে আছে, এর যদি আজকে দিন থাকে। পুরানকে দেখে সেটা মনে হয় না, কিন্তু পুরানের রোজই যেন দিন থাকে, রোজই এরকম খেলে যাচ্ছেন। 606টা ছক্কা রয়েছে তার টি-20 ক্রিকেটে, 606, 600 প্লাস ছক্কা মেরে দিয়েছেন এর মধ্যে। খেলছেনই তো 10-12 বছর ধরে, তার বয়সও খুব বেশি হয়নি, 30 বছর বয়স। গেইল টি-20 ক্রিকেট ইতিহাসের সর্বাধিক ছক্কা মেরেছেন, 1056 সামথিং। পুরান রয়েছেন 606, তার আগে রাসেল, পোলার্ড এবং গেইল। এবং এই রাসেলকে ছাড়িয়ে, পোলার্ডকে ছাড়িয়ে, গেইলকেও ছাড়িয়ে দিতে পুরানের কিন্তু খুব সমস্যা হয়তো হবে না কেরিয়ারের শেষে, যদি এভাবেই চলতে থাকে। দারুণ, দুর্দান্ত। সো 26 বলে 70 রান যদি কেউ করে, এবং তার সাথে একটা যদি 31 বলে 52 রানের ইনিংস থাকে, তাহলে 190 চেস করা মোটেই খুব কঠিন হয় না। ইজি চেস করে ফেললো তারা, ইজি, খুব ইজি। হায়দ্রাবাদে যতই ইন্টারন্যাশনাল বোলার থাকুক, আজকে হায়দ্রাবাদের দিন ছিলই না, আজকে হায়দ্রাবাদের দিনই ছিল না। কিন্তু তার মধ্যে দিল্লির জন্য সবচেয়ে বড় চিন্তার ব্যাপার যেটা থেকে যাচ্ছে, সেটা হলো ঋষভ পান্ত। 15 বলে 15, আগের দিন 6 বলে 0, আজকে একটা ছক্কা মারলেন, কিন্তু 15 বলে 15, 100 স্ট্রাইক রেট। এরকম ইনিংস তো ঋষভ পান্তের থেকে এক্সপেক্টেড নয়, তাই না? এবং এইরকম ইনিংস খেলে ঋষভ পান্ত কিন্তু ভারতীয় দলেও ফিরতে পারবেন না, এটা হলো ফ্যাক্ট। টি-20 বিশ্বকাপে ঋষভ পান্তি আমাদের 3 নাম্বার ব্যাটার ছিলেন, ওপেনিং কিপিং করতেন, তিনি প্রধান কিপার ছিলেন। তারপরে বর্তমানে সঞ্জু স্যামসন ভারতীয় দলে যে পারফরমেন্সটা করেছেন, 3টে সেঞ্চুরি হয়ে গেছে,
ওপেনিং পজিশনটা তার রয়েছে এবং তার সাথে একটা কিপিং, মানে মোটামুটি তিনি ওই জায়গাটা প্রায় নিজের করেই নিয়েছেন। স্টিল কম্পিটিশন রয়েছে, আমি বলবো অবশ্যই রয়েছে, কিন্তু আপাতত যেহেতু ঈশান কিষান নেই বা লোকেশ রাহুল টি-20 দলে নেই, তিনি কিন্তু টি-20-র একটা প্রধান কিপিং অপশন হয়ে উঠতে পারে, ঋষভের কথা বলছি, কিন্তু এই পারফরমেন্স করলে কিন্তু মুশকিল। 3 নম্বরে তিলক ভার্মা রয়েছেন ভারতীয় দলে, 4-এ সূর্য। তো এই জায়গাতে ঋষভ পান্ত কিভাবে ভারতীয় দলে ঢুকবেন তাকে কিন্তু ভাবতে হবে। এমনিতে ওডিআই দল থেকে বেরিয়ে গেছেন মানে রয়েছেন, কিন্তু প্লেইং ইলেভেনের সুযোগ পাচ্ছে না কারণ লোকেশ রাহুল রয়েছেন। সো পান্তকে এবার দেখতে হবে যে হোয়াইট বল ক্রিকেটে ভারতীয় দলকে কি আর রিপ্রেজেন্টেটিভ করতে চান নাকি চান না, নিশ্চয়ই চান। সো সেখানে 15 বলে 15 রান করলে কিন্তু মুশকিল। যাই হোক, আরো বেটার খেলতে হবে। আমি জানি না এটা লখনৌতে খেলার চাপ কিনা, কেন চাপ বুঝতেই পারছেন, সব দিক থেকে প্রেশার থাকে, মালিকের উপরও প্রেশার থাকে, মানে মালিকের তরফ থেকেও প্রেশার থাকে, আমি জানি না, বাট পারফরমেন্স করতে হবে, ঋষভের থেকে বেটার ইনিংস এক্সপেক্টেড। তারপরে সবশেষে আব্দুল সামাদ। একটা সময় সামাদ এই হায়দ্রাবাদের জার্সিতেই খেলতেন, এই হায়দ্রাবাদের জার্সি। একটা সময় আব্দুল সামাদকে হায়দ্রাবাদ রিটেন করেছিল, বর্তমানে তিনি আর হায়দ্রাবাদের দলে নেই, কিন্তু হায়দ্রাবাদের এগেস্টে প্রথমবার ব্যাটিং করতে নেমেই 8 বলে 22, 4, 2 6 ইজিলি ম্যাচ শেষ করে এলেন। যাই হোক, লখনৌ সুপার জায়ান্টস ভালোই জিতলো, খুবই ভালো জিতলো 5 উইকেটে। সবাই যেটা ভেবেছিলেন তার সম্পূর্ণ উল্টোটা হলো, এবং এটা তো প্রমাণিত হলো যে এখানে কেউ কারোর থেকে এগিয়ে বা পিছিয়ে নেই, এক্সেপ্ট রাজস্থান রয়্যালস। সব দলেরই পারফরমেন্স তো দেখছি, কিন্তু রাজস্থানের পারফরমেন্স দেখে যেটা মনে হচ্ছে যে তারা একদম, মানে তারা ট্রেন লাইনে যেন বাস চালানোর চেষ্টা করছে, এরকম টাইপের পারফরমেন্স হচ্ছে তাদের থেকে। আশা করবো তাদের পারফরমেন্স ঠিক হবে, বাট আইপিএল জমে উঠেছে। সবাই যাকে জয়ী হিসেবে আজকে ভেবে নিয়েছিলেন ম্যাচের আগেই, সবাই যেখানে ভেবেছিলেন আজকে 300 হবেই, সেই জায়গাতে লখনৌ সুপার জায়ান্টসকে যেন একেবারে উড়িয়েই দিল সানরাইজার্স হায়দ্রাবাদকে একরকম উড়িয়েই দিল লখনৌ সুপার জায়ান্টস। মানে আমি বলেও ফেলছি যেন হায়দ্রাবাদের জন্য আর কি, মানে সবটাই যেন হায়দ্রাবাদের জন্য হয়ে গেছে। আমি ভুল করে বলে ফেললাম যে হায়দ্রাবাদ জিতেছে, মানে মাইন্ডটা ওরকম ভাবে কাজ করছে যে আরে হায়দ্রাবাদই তো জিতবে, হায়দ্রাবাদ জেতেনি, লখনৌ। যাই হোক, হায়দ্রাবাদকে হারিয়ে লখনৌ সুপার জায়ান্টস তাদের প্রথম জয় পেল। অপরদিকে প্রথম ম্যাচে জেতার পর হায়দ্রাবাদ আপাতত একটু বিপথে চলে গেছে, বাট এই টিম আবারও কামব্যাক করবে, আবারও একটা 300 রানের মতন পরিস্থিতি তৈরি করবে, এবং হয়তো এবার সত্যি 300 করেই ছাড়বে।